আর একটা জিনিস, নতুন একটা নিউজ আসছে, ওইটা হলো বাংলাদেশ এখন মোটরসাইকেল এক্সপোর্ট করতেছে। এবং প্রথম যে মোটরসাইকেল এক্সপোর্ট করা শুরু হয়েছে এটা হচ্ছে এই মোটরসাইকেল হোন্ডা এক্স ব্লেড। এবং জিনিসটা আসলে বাংলাদেশের জন্য একটা প্রাউড মোমেন্ট। এই সুজুকি কোম্পানি কিন্তু সবার ফার্স্টে টেক্সটাইল প্রডিউস করতো। তারপরে যখন বিশ্বযুদ্ধ হয়, বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে জাপানের ইকোনমি আবার দাঁড়া করানোর জন্য সুজুকি হচ্ছে মোটরসাইকেল বানানো শুরু করে। আর আজকে কোনো বৃষ্টি মিষ্টি নাই, আকাশ পুরাই নীল। আকাশের নীলের কারণে হাতের ঝিল পুরাই ক্লিন লাগতেছে, এই সাইড ওই সাইড সবকিছু। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন হচ্ছে একটা শান্তিপূর্ণ একটা বিকেল, যদিও কড়া রোদ আছে কিন্তু ছায়াতে দাঁড়ায় আছি, এই জন্য শান্তিপূর্ণ লাগতেছে। আর আজকে একটা সেই রাইড হবে, ঝাঁকানাকা রাইড হবে, কারণ আজকে একদম সংসদ ভবন দিয়ে যাচ্ছি হাতিঝিলের দিকে। তো আজকের ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে আমি হাতিঝিলের রাইডটা দেখা দিব। আর যেহেতু বিকাল টাইম, এজন্য রোদের মধ্যে আলো ছায়াতে ভিডিও অনেক সুন্দর আসবে। এবং যেই দিন আসলে ভিডিও দেখতে অনেক সুন্দর লাগে, ওই ভিডিও আমার এডিট করতে অনেক মজা লাগে আর কি। দেখলেই একটা স্যাটিসফ্যাকশন আসে যে জোস জোস, এটা যখন আপলোড হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। অলরাইট, মেইন রোডে বের হয়ে গেছি। আশা করতেছি এই সময়টাতে তেমন একটা প্রেশার থাকবে না। এবং মোটরসাইকেল ঘুরতে বাজে 4:16, 4:30 মধ্যে আমার হাতিঝিলে পৌঁছা যাওয়া লাগবে। তাড়াহুড়া করব না, একদম ঠান্ডা মাথায় রাইড করব। আর একটা জিনিস, নতুন একটা নিউজ আসছে, ওইটা হলো বাংলাদেশ এখন মোটরসাইকেল এক্সপোর্ট করতেছে। এবং প্রথম যে মোটরসাইকেল এক্সপোর্ট করা শুরু হয়েছে এটা হচ্ছে এই মোটরসাইকেল হোন্ডা এক্স ব্লেড। এবং জিনিসটা আসলে বাংলাদেশের জন্য একটা প্রাউড মোমেন্ট। তবে আমি এটার ব্যাপারে ডিটেলসে জানি না যে আসলে কিভাবে মোটরসাইকেল বাংলাদেশ এক্সপোর্ট করতে পারতেছে। কারণটা হচ্ছে বাংলাদেশ তো অ্যাকচুয়ালি অ্যাসেম্বল করে, কিছু কিছু জিনিস বানানো হয় এটা শুনছি, তবে মেইনলি তো অ্যাসেম্বল করে। এখন এমনও হতে পারে যে ম্যানুফ্যাকচারিং একদম টোটালি এখানে হতে পারে, হয়তো মেটাল প্লাস্টিক এই জিনিসগুলো নিয়ে এসে তারপরে ম্যানুফ্যাকচারিংটা হয়তো করা হয়। তাইলে তো খুবই জোস জিনিসটা। যদি এটা হয় তাহলে তো এক্স ব্লেডের দাম আরো কমা উচিত ছিল যদি বাংলাদেশে ম্যানুফ্যাকচার্ড হয়। কারণ নর্মালি তো ইন্ডিয়া অথবা জাপান অথবা থাইল্যান্ড ওইখান থেকে পার্টস নিয়ে এসে অ্যাসেম্বল করে তারপরে না সেল করে। আর আপনারা তো জানেনই যে বাংলাদেশের সবচেয়ে বেশি এক্সপোর্টের ইনকাম হয় হচ্ছে, আমি যে সাবজেক্টে পড়ালেখা করছি ওইটাতে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। তো এই সেক্টরে হচ্ছে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম বৈদেশিক মুদ্রা এক্সপোর্টের দিক দিয়ে যে আসে তার পুরাটাই হচ্ছে টেক্সটাইল। আর বাকি যে বৈদেশিক মুদ্রা আসে এগুলা কিছু হচ্ছে চিংড়ি, ইলিশ, তারপরে হচ্ছে রেমিটেন্স, এই দিকগুলা দিয়ে হচ্ছে বৈদেশিক মুদ্রাগুলো আসে। তবে বাংলাদেশের টেক্সটাইলের ভবিষ্যৎ আসলে এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক কিছুই বলা যায়। ফিউচারে বাংলাদেশের টেক্সটাইলের ভবিষ্যৎ ভালো নাকি খারাপ এটা আসলে এখনো বলা যায় না, কারণ অনেক কান্ট্রি আসলে অন্য সাবকন্টিনেন্টে নিয়ে যাইতেও পারে খরচ কমানোর জন্য আর কি। বাংলাদেশে মেইনলি টেক্সটাইল এক্সপোর্ট সবচেয়ে বেশি চলে ওই একটা কারণেই, কারণ বাংলাদেশের শ্রমিকদেরকে হচ্ছে খরচটা কম করা লাগে, অর্থাৎ শ্রমিকদের বেতন কম আর কি। যদিও এখন আন্দোলন হয়ে 20,000 22,000 আই গেস চলে আসছে, কিন্তু আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমাদের স্টার্টিং স্যালারি হচ্ছে এর থেকে কম। বললাম না আমি অ্যামাউন্টটা, তারপরে হচ্ছে অনেক কম অনেক কম। বাংলাদেশে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি কিছু বানায় এক্সপোর্ট করা হয়, তার ভিতরে একটা তো হচ্ছে ওয়ালটন, অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারা ওয়ার্ল্ড ক্লাস জিনিস এক্সপোর্ট করার ট্রাই করে। যদিও মাঝে মধ্যে কিছু রিপোর্ট, কিছু ইস্যুস থাকে, তারপরেও আসলে এই কোম্পানিগুলো একটা নাম করতে পারছে বাইরের কান্ট্রিগুলোতে। তো এখন যদি মোটরসাইকেল এক্সপোর্ট শুরু হয় তাহলে জিনিসটা আরো জোস হবে। এবং আসলে প্রত্যেকটা কোম্পানিরই উচিত বাংলাদেশে মনে করেন ফ্যাক্টরি দেওয়া। অ্যাসেম্বল ইন্ডাস্ট্রি তো আছে, কিন্তু ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি যদি দিতে পারে, র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করে তারপরে ম্যানুফ্যাকচারিং করলো, তাহলে জিনিসটা আরো জোস হবে এবং দাম অনেক কমে যাবে। আর আপনারা তো জানেনই যে ইন্ডিয়াতে কি দাম আর বাংলাদেশে কি দাম। ইন্ডিয়াতে R15 এর দাম হচ্ছে, কালকেই আমি গুগল করছি, একজন আমাকে জিজ্ঞাসা করছিল, ওটা ছিল হচ্ছে 1.83 লাখ, তার মানে 1,83,000 রুপি। সো এটা টাকায় কনভার্ট করলে আপনার যত হবে তার থেকে আরো হচ্ছে অলমোস্ট 3 লাখ বেশি হচ্ছে বাংলাদেশে R15 এর দাম। এই ট্যাক্স ওই ট্যাক্স এসব করতে করতে দাম প্রচুর হয়ে যায়। এখন নতুন সরকার ব্যবস্থায় এই ট্যাক্সের
কি করা হবে আমি জানি না, কিন্তু ট্যাক্সটা অনেক বেশি, নাইলে আমরা অনেক কম দামে মোটরসাইকেল কিনতে পারতাম। এবং আমি আপনাদেরকে একটা ছোট্ট ইতিহাস বলি। এই যে সুজুকি কোম্পানি আছে না, খুবই পপুলার জাপানিজ ব্র্যান্ড, এই সুজুকি কোম্পানি কিন্তু সবার ফার্স্টে টেক্সটাইল প্রডিউস করত। তারপরে যখন বিশ্বযুদ্ধ হয়, বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে জাপানের ইকোনমি আবার দাঁড়া করানোর জন্য সুজুকি হচ্ছে মোটরসাইকেল বানানো শুরু করে, এবং তারা প্রথম একটা 50 নাকি 80 সিসির একটা মোটরসাইকেল বানায়, এবং মোটরসাইকেলটার দাম খুবই কম রাখে তারা। দাঁড়ান, চিপা রাস্তা থেকে বের হয়ে সংসদ ভবনে যায়নি, তারপরে কথা কন্টিনিউ করি। অলরাইট, ঢুকে গেছি মানিক এভিনিউতে। যেটা বলতেছিলাম আমি, যে সুজুকি সবার ফার্স্টে টেক্সটাইল প্রডিউস করতো, তারপরে হচ্ছে তারা জাপানের ইকোনমি আবার ব্যাক করার জন্য হচ্ছে মোটরসাইকেল প্রোডাকশন শুরু করে, এবং ওই মোটরসাইকেলের দাম খুবই কম ধরে, এবং ওই মোটরসাইকেল দিয়ে যে কত মানুষের উপকার হয়েছে, মানুষেরা সবাই কম দামে কিনতে পারছে, এবং জাপান নিজেদের দেশে প্রোডাকশন করতেছে, নিজেদের দেশে র ম্যাটেরিয়ালস নিয়ে এসে অথবা নিজেদের থেকে নিয়ে ম্যানুফ্যাকচার করতেছে, অ্যাসেম্বল করতেছে। সো দাম খুবই কম হওয়ার কারণে ওই মোটরসাইকেল সবাই ইউজ করে অনেক হেল্প পাইছে, এবং জাপানের ইকোনমি বুম করছে লিটারালি। সবাই একসাথে হেল্প করছে এই কারণে, এবং জিনিসপত্রের দাম কমাইছিল এইসবের কারণে, এবং ওদিক দিয়ে কিন্তু সুজুকির মোটরসাইকেল অনেক কাজে লাগছে। তো এবার বাংলাদেশের ব্যাপারে বলি, বাংলাদেশ যদি এখন নিজেরা ম্যানুফ্যাকচারিং করতে পারে এবং দামটা অনেক কমায় আনতে পারে, তাহলে কি পরিমাণ ইকোনমির বুম হবে চিন্তা করেন। যেখানে অনেক মানুষেরা হচ্ছে টাকা কম থাকার কারণে অথবা বিভিন্ন ইস্যুর কারণে নিজের একটা পাবলিক ট্রান্সপোর্ট নাই, নিজের একটা মোটরসাইকেল নাই, তারা যদি খুবই কম দামে একটা মোটরসাইকেল নিতে পারে, তাহলে তার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার কোনো দরকার পড়বে না। যেখানে মনে করেন একটা রিক্সা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাইতে 100 টাকা ভাড়া নেয়, ওইখানে আমার হোন্ডা এক্স ব্লেডে তেল খরচ হয় মনে করেন মাত্র 20-25 টাকার, আরো কম তেল খরচ হতে পারে। সো ওইখানে একটা রিক্সা মনে করেন 100-150 টাকা ভাড়া নেয়, তাহলে একটা মানুষ ওরে রে কই থেকে গাড়ি কই আসছে দেখছেন। বাইরের দেশে পোলাপানরা মনে করেন ভার্সিটিতে উঠছে, জাস্ট নিজের পকেট মানি টানি এরকম করে সাইড কোনো ইনকাম করে অথবা কলেজ ফান্ডের থেকে গাড়ি নিয়ে নেয়, এবং প্রত্যেকটা মানুষেরই বলা যায় নিজের একটা মোটরসাইকেল অথবা গাড়ি আছে। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে মনে করেন অনেক দূরে দূরে যারা গিয়ে ডেইলি অফিস করতে যায় অথবা স্টুডেন্টরা, তারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। তো ওইখানে তো রিক্সার দরকার হইতেছে না, ওইখানে তো সিএনজি দরকার হইতেছে না। একটা মানুষের একটা প্রাইভেট ট্রান্সপোর্ট থাকা কত বড় যে একটা ব্লেসিং, এটা আসলে আমি বুঝতে পারছি যখন আমি সাইকেল কিনছি। আমার ভার্সিটি আসতে যাইতে 100-200 টাকা খরচ হয়ে যেত, দেন আমি যখন সাইকেল কিনছি কোনো খরচই হয় না, আর কি লিটারালি কোনো ফুয়েল লাগে না, কিচ্ছু না। মাঝে মধ্যে জাস্ট সাইকেলটা সার্ভিসিং করা লাগে, ময়লা টয়লা হয়ে গেলে একটু ওয়াশ করা লাগে, এই আর হচ্ছে চাকায় পাম্প দেওয়া লাগে। চাকার পাম্প দেওয়ার ওইটাও আমি নিজেই কিনে নিয়েছিলাম, আমি নিজেই পাম্প দিতাম। প্রায় 3-4 বছর ধরে চালাইলাম, আমার এত পরিমাণে খরচ কমাইছে আর কি। আমি অলওয়েজ থ্যাঙ্কফুল থাকবো সাইকেলের প্রতি। তারপরে মোটরসাইকেল কিনলাম, কারণ আমার অনেক দূরে দূরে যাওয়া লাগে, সাইকেল দিয়ে আসলে হয় না, এবং হচ্ছে আমার ওজন অনেক কমে যেতেছিল, কারণ এত পরিমাণে আমি সারাদিন সাইকেল চালাইতাম। দেখা যাইতো যে আমি যত ক্যালোরি খরচ করি তার থেকে কম আমার ক্যালোরি ইনটেক হইতো। ওই মাইনাস হইতে হইতে দেখা যেত যে আমার এনার্জি কমে যেতেছে, আমি অনেক দুর্বল লাগতেছে, আমার ওজন কমে যেতেছে, আমার মাসল গুলো শ্রিঙ্কেজ হয়ে যেতেছে। এই জন্য পরে বুঝলাম যে যেহেতু আমি অনেক দূরে দূরে পড়াইতে যাই, ক্লাস নিতে যাওয়া লাগে, দেন আমি মোটরসাইকেলের লাইসেন্স করে ফেললাম, মোটরসাইকেল কিনে শিখে ফেললাম। কারণ আমি বুঝতে পারছি যে এই সাইকেল ছেড়ে আমি যদি পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাই, দূরে দূরে যাই, আমি খরচ জীবনে কমাইতে পারবো না। পরে মোটরসাইকেল কেনার পরে এই যে এত দূরে দূরে আসতেছি, হাতিঝিল পার হয়ে মধুবাগ টধুবাগ চলে যেতেছি, তারপরে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে আমি টঙ্গীতে গাজীপুরে গেছি ইন্টার্নশিপ করতে, কি পরিমাণ খরচ যে আমি বাঁচাইছি, অনেক অনেক বাঁচাইছি আমি। তারপরে এই দেখেন মোটরসাইকেলটা আমি 7000 কিলোমিটার চালাইছি, ঠিক আছে। তো এই 7000 কিলোমিটার আপনি লেগুনা, বাস, রিক্সা এগুলা ইউজ করে ট্রাভেল করার কাউন্ট করেন, দেখেন কত আসে, অনেক খরচ আসবে অনেক। আবার এই মোটরসাইকেলটা যদি আমি সেল করে দিই, তো যেহেতু একটা 1cc 3cc মোটরসাইকেল এবং কন্ডিশন একদম পুরাই ভালো, কোনো ইস্যু নাই, কিচ্ছু নাই, এবং আমি অনেক ভালো মতো মেনটেন করছি, সবকিছু ঠিকঠাক আছে, মাইলেজও ঠিক আছে, তো আমি 1.5 লাখ টাকার মতো পাওয়া যাবো যদি আমি এটা সেল করে দিই সেকেন্ড হ্যান্ড। তাহলে দেখেন আমার কিন্তু কোনো লস হলো না, ঠিক আছে। একদিক দিয়ে আমি তো ভাড়া বাঁচাইতে পারলাম, আরেক দিক দিয়ে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার যে হয়রানি, ওই হয়রানিটা থেকে মুক্তি পাইলাম। মনে করেন আপনি বাসে উঠছেন, ঠিক আছে, বাস এক একটা লোকেশনে যায় খালি বসে থাকে, পরে মানুষ গালিগালাজ করে, দেন চালানো শুরু করে,
অনেক সময় গালিগালাজ করলে কোনো লাভ হয় না, তারা কিছুই চালায় না। সো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার অনেক হয়রানি, এসব থেকে বাঁচা যায় আপনার যদি নিজের একটা পার্সোনাল ভেহিকল থাকে। যাই হোক, ঢুকে গেছি হাতিঝিলে ফাইনালি। আমি বলছিলাম আজকের ভিডিও লাস্টে আপনাদেরকে আমি হাতিঝিল দেখা দিব। তো এখন শান্তিপূর্ণ একটা রাইড হবে এবং রাইড দেখতে থাকেন, এনজয় করেন। প্রচুর বাতাস, ওই যে দূরে হাতিঝিলের ব্রিজ, ওইটা দিয়ে আমি উঠবো। এন্ড বাতাস সবকিছুর মাঝখানে চালাইতে জোস লাগতেছে, জোস। এবং হাতিঝিলে যখনই আমি আসি, এখানে রাইড করাটা আমার ফেভারিট একটা জিনিস, অলওয়েজ ভালো লাগে। এটা কখনোই খারাপ লাগে না আমার হাতিঝিলে রাইড করতে। শুধুমাত্র যখন ওই ব্রিজের গোড়ায় যাওয়া হয়, তখন মনে করেন আপনি অফিস আওয়ারে গেলেন রাত 8টার এরকম কোন একটা সময়, তখন দেখবেন যে প্রচুর জ্যামে পড়া লাগে এবং ব্রিজে অনেকক্ষণ ধরে বসে থাকা লাগে। এই একটা জিনিস ছাড়া হাতিঝিলে কখনোই আমার খারাপ লাগে নাই। রাতের বেলা যখন আমি আবার হাতিঝিল থেকে ব্যাক করি, তখন অনেক জোস লাগে, ঠান্ডা একটা বাতাস। আর এখন দেখেন অনেক কড়া রোদ, কিন্তু কড়া রোদের ভিতরে আমার অলওয়েজ ভালো লাগতেছে আর কি, গরমটা লাগতেছেই না এত পরিমাণে বাতাসের কারণে। একদম পারফেক্ট, খুবই ভালো লাগে এখানে রাইড করতে। বলতে বলতে আমি চলে আসলাম হচ্ছে ব্রিজের গোড়ায়। তো এখন ব্রিজ পার হয়ে মধ্যভাগে ঢুকে যাব। আর আজকে কোনো বৃষ্টি মিষ্টি নাই, আকাশ পুরাই নীল। আকাশের নীলের কারণে হাতিঝিল পুরাই ক্লিন লাগতেছে, এই সাইড ওই সাইড সবকিছু দারুন। কিছু মানুষ আসছে, তবে দুপুরের কড়া রোদের কারণে তেমন কোনো মানুষ নাই। যারা গাড়ি নিয়ে আসছে তারা গাড়ির ভিতর বসে আছে আর কি। আর এখানে ছোট দুই একটা গ্রাফিটি হয়েছে, বিকেলের সময় এদিকে মানুষ দিয়ে ভরে যাবে। তার উপরে মঙ্গলবার তো মার্কেট টার্কেট বন্ধ, ম্যাক্সিমাম মানুষেরাই আজকে এদিকে আসবে। অলরাইট, ঢুকে যাচ্ছে মধুবাগে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ you guys like this short ride video, and if you're watching it for the first time, you can kindly subscribe. So see you in the next one. ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।